প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছে, ভাবলাম প্রথমে পেট্রোল পাম্পে একটু রেস্ট নেবো। জাস্ট আমার রাস্তার বাঁ দিকটায় আলো ভর্তি আর ডান দিকটা দেখো পুরো মেঘ। এইভাবে কিন্তু ট্রাক চলে আসবে, দেখো ভাই কিভাবে উল্টে গেছে। ওই জায়গার মধ্যে কি করে গাড়িটা ঢুকলো আমি তো ভাবতেই পারছি না। মানে লাকি ড্রাইভারটা যে বেঁচে গেছে। 43 থেকে 45 ডিগ্রি টেম্পারেচার আছে আজকে। ভাবো এই অবস্থায় আবার সেই লাদাখ যাচ্ছি। বিহারে যদি এরকম গরম হয়, ইউপিতেও সেম টু সেম গরম হবে। এরা দুজন মিলে খেলা করছে, একবার এদিকে একবার ওদিকে। রোদের কিন্তু খুব একটা তেজ নেই, বাট গরমটা কিন্তু ফাটিয়ে দিয়েছে একেবারে। কোথায় ওয়েস্ট বেঙ্গলে বৃষ্টি হচ্ছে, বিহারে এরকম গরম। যারা সাসারাম থেকে বারাণসী আসবে তারা কিন্তু একটু সাবধানে বাইক চালিও। রাস্তার কন্ডিশন লেফট সাইডটা ভালো, রাইট সাইডটা পুরোটাই জঘন্য। বন্ধুরা এখন হয়েছে সময় রাত 10টা আর আমি জার্নি শুরু করছি কলকাতা টু লাদাখ 2024। এই রাইডটা একটা মেমোরেবল রাইড হতে চলেছে, কারণ এই রাইডে কিন্তু আমরা যেতে চলেছি প্রচুর জায়গা। বলে রাখি এই রাইডে আমার সঙ্গে যাচ্ছে আমার পার্টনার বলা যায় সৌরভ। তোমরা কখনো এর আগে কখনো দেখোনি। প্রত্যেকটা বাইকারের স্বপ্ন থাকে যে কলকাতা থেকে বাইক চালিয়ে কিন্তু লাদাখ যাবে। প্রতিটা মানুষের কিন্তু একটা ইচ্ছে থাকে লাদাখ পৌঁছানোর। তো সেই লাদাখ জার্নি আমরা শুরু করতে চলেছি। চতুর্থবারের জার্নি হচ্ছে কলকাতা টু লাদাখ। আর এবারে কিন্তু অনেক নতুন জায়গা এক্সপ্লোর করব, যেই জায়গাগুলো আগে কাছে গিয়েও হয়তো ফিরে এসেছি, এইবার কিন্তু সেই জায়গাগুলোতেও যাব। আজ আমাদের ডেস্টিনেশন হচ্ছে কানপুর। জানি না যেতে পারবো কিনা। আমার বাড়ি থেকে কানপুরের ডিস্টেন্স হচ্ছে 1000 কিলোমিটার আর বানারস হচ্ছে 700 কিলোমিটার। আজকে আমরা কোন কোন স্টেট কভার করতে চলেছি? আমরা বেঙ্গল থেকে প্রথমে যাব হচ্ছে ঝাড়খণ্ড থেকে যাব হচ্ছে বিহার থেকে যাব ইউপি। এখান থেকে প্রথমে যাব আমরা দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, औरंगाबाद, সাসারাম, মোহানিয়া, তারপরে পৌঁছবো বারাণসী, তারপরে কিন্তু আমরা পৌঁছবো কানপুর। জানি না কতদূর ডিস্টেন্স কভার করতে পারবো, দেখা যাক কতদূর যেতে পারি। পুরো ভিডিওটা তোমরা দেখো, স্কিপ করে দেখো না, তাহলে তোমরা পুরো বুঝতে পারবে রাস্তার কি কন্ডিশন আছে। সব কিছু তোমরা পাবে আমার এই ভিডিওতে, তো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো। আজ কিন্তু আমি রাত্রিবেলা রাইড করতে চাই না, কিন্তু সৌরভের জন্য আজ আমাকে বেরোতে হচ্ছে। তার কারণ হচ্ছে ওর বাড়ি থেকে নাকি শনিবার তাই নাকি ওকে রাত্রিবেলা বেরোতে দেবে না, তো সেই কারণে আমাকে রাত্রিবেলা বেরোতে হবে। আজকে জানিটা সম্ভবত চেষ্টা করব আজকে আমরা এখান থেকে বারাণসী যাওয়ার, কিন্তু জানি না বারাণসী যেতে পারবো কিনা। এত পরিমাণ গরম যে পৌঁছতে পারবো কিনা সেটাই হচ্ছে দেখার। আমি যতবারই বেরিয়েছি প্রত্যেকবারই আমি এয়ারপোর্টে জ্যাম পেয়েছি, এবারও ব্যতিক্রম নয়। কারণ ডান দিকে যে এয়ারপোর্টের রাস্তাটা সেটা পুরো জ্যাম, প্রত্যেকবার একই রকম হয়। 2022-এর লাদাখেও তাই হয়েছিল, আর এইবারের লাদাখেও তাই হতে চলেছে। প্রায় 15 মিনিট দাঁড়িয়ে থাকার পর এগোচ্ছি, আর এই সব বাসগুলোর জন্য মনে হয় আরও বেশি জ্যাম হচ্ছে। ট্রাফিক পেরিয়ে অবশেষে বেলঘুরি এক্সপ্রেসওয়েতে উঠলাম। প্রচণ্ড গরম লাগছে, আকাশ পরিষ্কার। আজকে বেরোনোর ইচ্ছে ছিল না আমার, আগামীকাল বেরোনোর ইচ্ছে ছিল, কিন্তু বেরিয়ে পড়লাম। অবশেষে চলে এলাম দক্ষিণেশ্বর, আর সামনে হচ্ছে বালি ব্রিজ। জয় মা তারা। সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো, আর সুস্থভাবে বাড়ি ফিরিয়ে দিও। এইখানে আছে শুভেন্দুর সঙ্গে দেখা করে নিই। আরে এয়ারপোর্টে পুরো জ্যাম, তুমি যখন আসি চলো দেখা হবে। চলো টাটা, আবার এসে কথা হবে এখানে, ঠিক আছে? একদম বাই। তো এখানে একটা জমজমাট আড্ডা হলো। সেই জমজমাট আড্ডা ছিল শুভেন্দু আর শুভেন্দুর কিছু বন্ধু। আর এবার যাওয়ার পালা। সৌরভের যাওয়ার কথা, সৌরভ কখন আসবে বুঝতে পারছি না। 10টায় টাইম দিয়েছিলাম, বাট অলরেডি 11টা হয়ে গেছে। সৌরভ এখন বলছে ওর আরও আধ ঘন্টা লাগবে। ও সবসময় লেট করে। এর আগে ওর সঙ্গে একটা রাইড করেছিলাম নেপালে, সেখানেও 1 ঘন্টা লেট, এবারে 1.5 ঘন্টা লেট। যাই হোক, হয়তো ওর ব্যাগপত্র গোছাতে সময় লাগছে, সে কারণেও লেট করছে। তো অসুবিধা নেই, আমি একটু এগিয়ে যাই, তারপর দেখা হবে সৌরভের সাথে। এখন সময় হয়েছে 11টা 15। শুভেন্দুরা বেরিয়ে গেছে প্রায় 10:30 নাগাদ, 10:30 পৌনে 11টা নাগাদ। তো আমি একটু সময় স্পেন্ড করলাম ওখানে শুভেন্দুর এক বন্ধুর সাথে, আর তারপর এখন যা স্টার্ট করলাম। আর এখন আমি আছি NH2 NH6 কানেক্টারে। 2022 সালে মানে লাস্টবার যখন আমি লাদাখ গিয়েছিলাম তখন এই রাস্তায় প্রচুর জ্যাম পেয়েছিলাম, ভীষণ চাপ। এই মাঝখান থেকে বেরোনোটা বড্ড চাপ। আর আবার দেখাই তোমাদের সেই রাস্তা, সামনে দেখা যাচ্ছে, বাঁদিকে হচ্ছে খড়গপুর। আর এবার যাচ্ছি আমরা সোজা দিল্লি হয়ে আমার গন্তব্যস্থল কিন্তু লাদাখ। ডানকুনি কোনোদিন শুধরাবে না, ডানকুনি যাওয়ার পথে কিন্তু জ্যাম হবেই, ট্রাফিক হবেই, কিচ্ছু করার নেই। আর রাত্রিবেলায় জানো সবথেকে বেশি ট্রাফিক হয় এই রাস্তায়। ট্রাকগুলোর জন্য রাস্তাগুলো খুলে যায়, কারণ ট্রাক এই সময় সবথেকে বেশি চলে। আজকের রাইডের প্রথম টোল, আজকের সেকেন্ড টোল।
পালসিট 12:30 বাজে আর চলে এসেছি শক্তিগড়ে। তো এখানে কিছু খেয়ে নেবো, খেয়ে তারপর বেরিয়ে যাব। এই ট্রিপে আমার সঙ্গে আসার কথা ছিল সৌরভের, তো এখন একাই রাইড করছি, তো একাই যাব। যায় নাকি খাবার পাওয়া যাবে, দেখি কিছু খাবার পাওয়া যায় নাকি। শের পাঞ্জাব ধাবা, তো এখানে জাস্ট ডিনার কমপ্লিট করলাম। বিল হলো মাত্র 70 টাকা। এবার রিজনটা বলি, কোনো রকমভাবে ননভেজ আইটেম পাওয়া যায় না। তো এখানে কোনো ননভেজ আইটেম পাওয়া যায় না, এখানে পুরোটাই ভেজ। বৃষ্টি কিন্তু পড়ছে, ভালো জোরেই বৃষ্টি পড়ছে, তোমরা বুঝতে পারছো কি না জানি না। দেখো বৃষ্টি পড়ছে, আশা করি তোমরা বুঝতে পারছো। প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছে, ভাবলাম প্রথমে এই পেট্রোল পাম্পে একটু রেস্ট নেব। মানে দুর্গাপুর পার করে অন্ডালে চলে এসেছি, তার প্রমাণ হচ্ছে এইটা। এরপরে সামনে আসছে রানীগঞ্জ, আর রানীগঞ্জের পর হচ্ছে আসানসোল। প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর। আকাশটার দিকে তাকাও, বুঝতে পারবে কীরকম মেঘলা হয়ে রয়েছে। মানে আমার তো মনে হচ্ছে এটা নিম্নচাপ হলো নাকি বুঝতে পারছি না, এত মেঘ। আর রাস্তা দেখতে পাচ্ছ পুরো ভেজা, মানে প্রচুর বৃষ্টি হয়েছে। আমাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, যার জন্য এত লেট হলো। সকালবেলায় যদি বেরোতাম, তাহলে যদি এরকম বৃষ্টি হতো তাহলে কিন্তু আরও দেরি হয়ে যেত। তো এরপর যদি সামনে কোথাও বৃষ্টি হয় তাহলে আমাকে রেনকোট পরে নিতে হবে। ঠাকুরকে ডাকছি প্লিজ যেন বৃষ্টিটা না হয়, আর যেরকম আছে এরকমই থাকুক। এরকম বৃষ্টি হলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে, ট্রিপটা বেশি দূর যেতে পারবো না। গরমে তাও চলে যাওয়া যায়। লাস্টবার যখন আমি লাদাখ গিয়েছিলাম তখন কিন্তু গরমের জন্য আমার খুব কষ্ট হয়েছিল, আর এবার কষ্ট হচ্ছে বৃষ্টির জন্য। ফাইনালি পৌঁছলাম আসানসোল। এই সময়টা আমার থাকার ইচ্ছে ছিল একেবারে পরশনাথ পাহাড়ে, মানে পরশনাথ যে হিলটা সেখানে। ঠিক আছে, আজকে যেহেতু মেঘলা আকাশ, যখন পৌঁছবো তখনও ভালো লাগবে। তো ওয়েলকাম টু ঝাড়খণ্ড। সো এই বরাকর রিভার কিন্তু ঝাড়খণ্ড এবং বাংলার বর্ডার নির্ধারণ করেছে, দুটি রাজ্যকে বিভক্ত করেছে এই বরাকর রিভার। 8 লিটার ভরে এনেছিলাম, 8 লিটার, 10 লিটার তো। রাত থেকে চলছে বৃষ্টি, আমাদের বাইকগুলো সব এইভাবে রাখা, আর টানা বৃষ্টি চলছে, অনেকক্ষণ ধরে বৃষ্টি চলছে। এখান থেকে 40 কিলোমিটার দূরে হচ্ছে পরশনাথ টেম্পল, আর এখানে প্রায় ঘন্টা ধরে বৃষ্টি চলছে। আমরা একটু দাঁড়িয়ে গেছি, বৃষ্টিটা কমলে আবার বেরিয়ে যাব। আর মনে হচ্ছে না আজকে আর বেনারস পৌঁছতে পারবো। এই ওয়েদারটা দেখে ড্রোনটা ওড়ানো হয়েছিল। এই হচ্ছে পরশনাথ হিলটা, মানে পরশনাথ পাহাড়। দেখো বৃষ্টি চলে এসেছে, দেখো জলে ফোটা, দেখো জাস্ট ড্রোনটা উড়িয়েছে, জাস্ট উইদিন 1 মিনিটও হয়নি হুড় হুড় করে বৃষ্টি চলে এলো। জাস্ট আমার রাস্তার বাঁ দিকটায় আলো ভর্তি, আর ডান দিকটা দেখো পুরো মেঘ। কি অবস্থা দেখো, অদ্ভুত অদ্ভুত প্রকৃতির কি লীলা ভাবো। যাই হোক, এরকম অনেক কিছু আমরা দেখবো। এবার একদম সোজা চলে যাওয়া যাক। আর মনে হয় না ড্রোন শট কিছু হবে। এখন যদি কিছু হয় তাহলে তোমাদের দেখাবো, বাট মনে হচ্ছে না আর কিছু হবে। ঔরঙ্গাবাদ হচ্ছে এখান থেকে 202 কিলোমিটার, আর 372 কিলোমিটার হচ্ছে বারাণসী। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। ভিডিওগুলো কেমন লাগে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। চলে এসেছি টোল গেট, এখানে 12 লেনের গেট। সৌরভকে শুধু বলেছি যে আজকে যদি কানপুর চলে যাই তাহলে আগামীকাল ওকে তাজমহল ঘুরিয়ে দেখাবো। ও এমন বাইক টেনেছে যে ওকে আমি আর ধরতে পারছি না। ওইখান থেকে স্টার্ট হয়েছে, এই দেখো চাকার দাগ এসে ভেতরে ঢুকে গেছে। দেখো ভাই কীভাবে উল্টে গেছে। क्या ब्रेक फेल हो गया क्या? कैसे वो आप पूछ सकते हैं ड्राइवर से। हाँ ड्राइवर है ये, उधर चाहिए। আরে গাড়ির কি অবস্থা দেখো ভাই, পুরো একেবারে গাড়িটা পুরো একেবারে মানে কপাল ভালো, ভাগ্যের জোরে বেঁচে গেছে। সামনের দিকটা তো পুরো উড়েই মানে ঢুকেই গেছে। ওই জায়গার মধ্যে কি করে গাড়িটা ঢুকলো আমি তো ভাবতেই পারছি না। বাপরে বাপ, এইখানে যা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে একটু এদিক ওদিক হলেই ব্যাস গেল। মানে লাকি ড্রাইভারটা যে বেঁচে গেছে, ভাগ্যিস কারোর কিছু ক্ষতি হয়নি। বাট সত্যি চাপের ছিল, মানে এবার তো আমার বাইক চালাতে ভয় লাগছে এসব দেখে। ফাইনালি সূর্যের মুখ দেখা গেছে, একটুখানি সূর্যকে দেখা গেছিল, জাস্ট একটু আলো পড়লো আবার চলে গেল। তবে এখানে কিন্তু বৃষ্টি নেই, এইটাই ভালো। এই ব্রিজটা যতক্ষণ না তৈরি হচ্ছে
ততক্ষণ পর্যন্ত এই রাস্তাটা ঠিক হবে না, মানে একটুখানি বলা যায় যে 1/2 কিলোমিটার থেকে 1 কিলোমিটারও হবে না, 1/2 কিলোমিটারের মতোই হবে রাস্তাটা, এই ব্রিজটা। তো এটা ঠিক হয়ে গেলে আবার সব কিছু ঠিক হয়ে যাবে। আর আমি চাইছি আগে আগে চলে যেতে, আমি দাঁড়াতে চাইছি না, কারণ আবার বৃষ্টিটা নাহলে শুরু হয়ে যাবে। এখন দেখছো রাস্তাটা শুকনো আছে, বাট হালকা হালকা বৃষ্টি কিন্তু পড়ছে। এখন এখানে দাঁড়িয়ে যাওয়া মানে ফেসে যাওয়া। তো চেষ্টা করব যতটা পারবো এগিয়ে যাব, তারপর গিয়ে ব্রেকফাস্ট করব। অলরেডি 10:30 বেজে গেছে, ব্রেকফাস্ট এমন কিছু করিনি। এখানটায় দাঁড়িয়ে থাম্বনেলের ছবি নেওয়া হলো, বাট সত্যি বলছি এত বৃষ্টি পেয়েছি না, ভিডিও করার ইচ্ছেটাই নষ্ট হয়ে গেছে। মানে কিছু বলবো বা করব সেই ইচ্ছেটাই আর নেই। তো যাই হোক, এখন যাই, এখন আমরা করবো ব্রেকফাস্ট, কারণ ব্রেকফাস্টের টাইম একবার চলে গেছে। আমরা তখন একটু চা খেয়েছিলাম এখানে। তো দেখি এখানে ব্রেকফাস্টের জন্য কি পাওয়া যায়, আর না হলে এগিয়ে যাব। আর চৌপাড়ান এখান থেকে এখনও সম্ভবত 60-70 কিলোমিটার বাকি আছে, 50-60 কিলোমিটার। নায়ক ফ্যামিলি রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল, বাহ বাহ বাহ, ভালো হবে না খারাপ হবে বুঝতে পারছি না। আমরা অর্ডার করেছিলাম চিকেন কারি, রুটি আরও দিচ্ছে, একটা আলু ভাজি দিয়ে দিল, আর একটা আচার দিল, দুটো পেঁয়াজ। এটার দাম পড়েছে 85, মানে 80 টাকা থেকে 85 টাকা। আর রুটিগুলো 5 টাকা করে পিস। সৌরভ আছে, আচ্ছা ওর কিন্তু ইউটিউব চ্যানেল আছে। তোর ইউটিউব চ্যানেলটার নাম কি? অ্যাডভেঞ্চার টিউনস। তো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও ওর চ্যানেলটা। তো অবশ্যই ওর চ্যানেলটাও তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাদাখ সিরিজ। আশা করি ও ভালো করবে, চেষ্টা করব। তো আমরা এখন জাস্ট এটা করছি ব্রেকফাস্ট থেকে ভাবো ব্রেকফাস্টে আমরা চিকেন কারি খাচ্ছি, বুঝতে পারছো? অ্যাকচুয়ালি গতকাল রাতে বেরিয়েছি, তো সেরকমভাবে খাওয়া হয়নি। রাস্তায় যা খেয়েছি ভেজ খাবার, সেটা খুব একটা ভালো না। তো এখন মনে হলো একটু শরীরের জন্য এনার্জি দরকার, একটু ভালো মন্দ খাই, তারপরে আবার কোথাও একটা লাঞ্চ করব। সেখানেও আশা করছি চিকেন দিয়েই কিছু একটা করবো। তো আমার রাইডে সবসময় চিকেন বা চিকেন কারি রুটি, এটা আমার ফেভারিট। সো খাবারটা কিন্তু ভালোই ছিল বল, মাত্র খরচা হলো 115 টাকা। 115 টাকায় আমরা দুজন খাওয়া দাওয়া করলাম। এবার এগিয়ে যাচ্ছি সোজা ঔরঙ্গাবাদের দিকে। আর ওয়েদারটা একটু ভালো হয়ে গেছে, যেটা ভাবছিলাম যে বৃষ্টিটা যেন কমে যায়। তো এখানে বৃষ্টি হচ্ছিলো যখন আমরা এখানে আসি, বাট এখন কিন্তু বৃষ্টিটা কমে গেছে। আর এখন বেশি লেট করব না, আর খুব একটা কথাও বলবো না। তবে এই পাহাড়গুলো, ছোটো ছোটো টিলাগুলো, পাহাড়গুলোকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। বিশেষ করে যখন গাছপালাগুলো একদম সবুজ হয়ে রয়েছে, আরও বেশি সুন্দর লাগছে। আমি যেভাবে বেরিয়েছিলাম রাত 10টার সময়, আর স্টার্ট করেছি অনেক পরে, তো সেটার জন্য হচ্ছে একটু টায়ার্ড হয়ে গেছিলাম। মানে ভোরবেলার দিকে না খুব 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 ঘুম পাচ্ছিল। তো কোনো রকমে ঠিক হয়েছি ওই আর কি। তবে এবার সোজা ভাবছি এখান থেকে ঔরঙ্গাবাদে গিয়ে দাঁড়াবো, 100 সামথিং কিলোমিটার আছে। আর সকাল থেকে এখনও পর্যন্ত এসেছি 380 কিলোমিটার মতো বাইক চালিয়ে এসেছি। আর এখান থেকে চৌপাড়ান গিয়ে পেট্রোল ভরবো, কারণ বিহারে কিন্তু পেট্রোলের দাম বেশি। তো সেই কারণে তারপরে ভরবো কিন্তু আবার ইউপিতে গিয়ে। বিহারে 107 টাকা 8 টাকা করে তেল কেনার কোনো মানে হয় না, যেখানে এখানে আমি 95-96 টাকায় পেয়ে যাচ্ছি। যারা লাদাখ আসবে তাদের জন্য আরেকটু ছোট্ট ইনফরমেশান দিয়ে দিই। এই রাস্তাগুলো কিন্তু মোটামুটি কমপ্লিট। জানি না এই রাস্তাগুলো ভেঙে আবার আরও ওয়াইড করবে কি না। তো এই ঢালাই রাস্তাগুলো ভালো আছে, বাট ঝাড়খণ্ডে কিছু জায়গা আছে যেখানে তোমাদের দেখিয়েছিলাম, কিছু কিছু জায়গায় ব্রিজের কনস্ট্রাকশনের কাজ চলছে। সেই জায়গাগুলো কিন্তু এখনও একটু রাস্তা ন্যারো আছে, একটা গাড়ি যেতে পারে, এরকমই রাস্তা আছে। তো সেই জায়গাগুলো আশা করি তো খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, বা 1 বছর পর যারা আসবে হয়তো তাদের জন্য চালু হয়ে যেতে পারে। ঝাড়খণ্ডে এতক্ষণ একটু বৃষ্টি থাকার জন্য ওয়েদারটা একটু অন্যরকম ছিল, বাট যখনই আমি ঝাড়খণ্ড আর বিহারের বর্ডারের কাছাকাছি চলে আসছি, তখন কিন্তু গরম বাড়ছে, প্রচুর গরম লাগছে। তো আমি এখানে সামনে কোনো একটা জায়গায় দাঁড়াবো। ধুলোর রাজ্যে রয়েছি, ধুলোর রাজ্যে পুরো ধুলো খেয়ে খেয়ে তারপর বেরোলাম চৌপাড়ান থেকে। এইখান থেকে 1/2 কিলোমিটার পর হচ্ছে বিহার বর্ডার, মানে বিহার আর ঝাড়খণ্ড। আমার মনে হচ্ছিল যেন এই জায়গাটাতেই ঝাড়খণ্ড আর বিহারের বর্ডার হতে পারে। ফাইনালি ঝাড়খণ্ড থেকে বিহারে যাচ্ছি। এই জায়গাটায় মানে শুধু সেগুন গাছে ভরা, দেখো পুরো সেগুন গাছে ভরা, মানে সেগুনের বাগান বলা যায় এইটা। ডান দিক বাদিক শাল আর সেগুন। ভীষণ গরম পড়ে গেছে, ভীষণ গরম। কি আরাম লাগছে এইরকমভাবে বাইক চালাতে, বসলে কষ্ট হচ্ছে।
আর রাস্তাটা দেখো, দুটো রাস্তা মানে এই জয়েন্টটা মিডিলটা কিভাবে ক্র্যাক হয়ে গেছে দেখো রাস্তার। ঢালাই রাস্তা তো আই থিঙ্ক বসে গেছে, যার জন্য হয়তো ক্র্যাক এসে গেছে। বিহারে যা গরম পড়েছে, অত্যাধিক গরম, অত্যাধিক গরম, মানে কিছু বলতে ইচ্ছা করছে না যে কিছু বলবো। 2022-এ যখন এসেছিলাম তখনও গরম পেয়েছিলাম, আর এবারও সেই ব্যতিক্রম কিছু নেই। বিহারের নাম উজ্জ্বল করেছে, আই থিঙ্ক ইউপিও উজ্জ্বল করবে সামনে, কারণ বিহারে যদি এরকম গরম হয় ইউপিতেও সেম টু সেম গরম হবে। বুদ্ধগয়া ডান দিকে, গয়াও ডান দিকে। ও আমরা সবে এইখানে এলাম, এরপরে কত বাকি আছে এখনও। সাসারাম, বারাণসী, কতটা জায়গা, একটুখানি না, অনেকটা। ধোবি, ঔরঙ্গাবাদ, বাপরে বাপ কতগুলো জায়গা। সব কটা জায়গায় যেতে হবে, ক্রস করে তারপরে পৌঁছবো আমরা। এরপরে পড়বে সাসারাম, তারপরে পড়বে হচ্ছে বারাণসী। তবে বারাণসীর রাস্তাটা খারাপ আছে। লাস্টবার যখন গিয়েছিলাম 2022-এ তখন কিন্তু খারাপ ছিল, আমি জানি না ওটা এখন আবার ঠিক হয়েছে কি না। তবে আমার মনে হচ্ছে যে ওটা ওই আগের মতোই আছে, আমার মনে হয় না যে ঠিক হবে। বাট দেখা যাক, গিয়ে রাস্তার কন্ডিশন দেখতে পারবো কেমন। 43 থেকে 45 ডিগ্রি টেম্পারেচার আছে আজকে। আর ভাবো এই অবস্থায় আবার সেই লাদাখ যাচ্ছি। আমাদের ঘুম কোনো মতেই যাচ্ছে না। আমরা কি খেলাম ভাই, রেডবুল খেলাম, তারপরও মনে হচ্ছে না ঘুম গেছে। এখন রাস্তায় গিয়ে বুঝতে পারবো যে আমাদের ঘুম গেলেও না উল্টে আবার আসবে। রেডবুল খাওয়ার পর কি হয় সেটা বোঝা যাক। এখান থেকে ঔরঙ্গাবাদ বলছে এখনও 50-60। ভাই কখন পৌঁছাবো নিজেও জানি না। মনে হচ্ছে আজকে বেনারস পৌঁছতে পারবো না। বেনারস কিন্তু আরামসে আমরা অনেক আগে পৌঁছে যেতাম। সকাল থেকে যেটা ঘুমের ঘোরে রয়েছি না, একটু যাচ্ছি একটু ঘুম ঘুম লাগছে, আবার দাঁড়িয়ে যাচ্ছি, চোখে জল দিচ্ছি। তারপর লাস্টে ভাবলাম না, এইভাবে প্রায় 7-8 বার এরকমভাবে দাঁড়ানোর পর, স্পিড কমিয়ে কমিয়ে চালানোর পর এখন মনে হচ্ছে না এইভাবে চালানো যাবে না। রেডবুলটা আমাদের সকালে খাওয়া দরকার ছিল, মানে আমরা যদি অনেক আগেই খেয়ে নিতাম তাহলে পরে এই ঘুমটা কেটে গেলে সুবিধাটা কী হতো, আমরা অনেকটা কভার করতে পারতাম। যেটা এখন প্রবলেম হচ্ছিলো, এটা দেখি এখন শর্ট আউট হয় কি না। আর যদি ঘুমটা না যায় তাহলে আরও একটা রেডবুল খাবো, ঠিক করে রেখেছি। এরা দুজন মিলে খেলা করছে, একবার এদিকে একবার ওদিকে, একবার এদিকে একবার ওদিকে। কেউ হর্ন মারলেও কেউ সাইড দিচ্ছে না। এ একটু আগে যাচ্ছে, আবার কোনো সময় এগিয়ে যাচ্ছে, এই চলছে। এই গরমটাকে একেবারে সহ্য করতে পারছি না, মানে নাজেহাল হয়ে যাচ্ছি। রোদের কিন্তু খুব একটা তেজ নেই, বাট গরমটা কিন্তু ফাটিয়ে দিয়েছে একেবারে। কোথায় ওয়েস্ট বেঙ্গলে বৃষ্টি হচ্ছে, কোথায় বিহারে এরকম গরম। এই রাস্তা দিয়ে যারা আসছো তারা একটু সাবধান হয়ে যেও, তার কারণ হচ্ছে অপোজিট ডিরেকশন থেকে কিন্তু হুটহাট করে গাড়ি চলে আসছে। মানে এরকম যাচ্ছ, হঠাৎ করে দেখা যাবে অপোজিট ডিরেকশন থেকে একটা গাড়ি চলে এলো, মানে তুমি ওভারটেক করতে যাচ্ছ সেরকম সময়। এরকম ফেস করছি এই রাস্তাতে। তো 2022-এও ফেস করেছিলাম, আবার এই বছরও ফেস করছি। মানে বুঝতে পারছো কী অবস্থা, কিচ্ছু পাল্টায়নি, কিচ্ছু চেঞ্জ হয়নি। আর এই ব্রিজটা সম্ভবত 2022-এও যখন এসেছিলাম তখন এরকমই ছিল, বাট এই ব্রিজের কাজ হতে এখনও 1-2 বছর লাগবে। তো এখন ক্রস করছি সোন রিভার। আর সোন রিভারে যেটা হচ্ছে দেখো, নদীতে জলই নেই বলতে গেলে, বালি ভর্তি হয়ে রয়েছে। তো আই থিঙ্ক এই বালি হয়তো বিক্রি হয়, যেরকম আমাদের শহরাঞ্চলে বালি যায়, হয়তো এখান থেকেও বালির সাপ্লাই হয়। বাট নদীটাতে একটুও জল নেই, মানে খুব সামান্য পরিমাণে জল। রাস্তা কিন্তু খুব বাজে আছে গো, খুব বাজে আছে। যারা সাসারাম থেকে বারাণসী আসবে তারা কিন্তু একটু সাবধানে বাইক চালিও, রাস্তার কন্ডিশন ভালো নয়। লেফট সাইডটা ভালো, রাইট সাইডটা পুরোটাই জঘন্য। তাও লেফট সাইডটা একটু কম, রাইট সাইডটা তো পুরোটাই জঘন্য। এগুলোতে চাকা যখন তখন ডিসব্যালেন্স করে দিতে পারে বাইককে। এইভাবে কিন্তু ট্রাক চলে আসবে, বুঝতে পারছো তো, স্বাভাবিক একটু সাবধানে থেকো। হঠাৎ করে দেখবে এরকম চলে আসছে। দেখো এই দিক থেকে কিন্তু অনেক গাড়ি আসছে, ওই দেখো ওই সাইড থেকে লেন রয়েছে, ওই সাইড থেকে মানে রিটার্ন রাস্তা ওকে আছে, বাট তবুও এইখান থেকেই এই গাড়িগুলো আসবে, কিচ্ছু করার নেই। আর এই হচ্ছে রামরানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশানে আছে, তোমরা সেখান থেকে নিয়ে নিও। সো এখন আমরা আছি হোটেল রামরানি, আর এটা হচ্ছে মোহানিয়াতে। আমরা রয়েছি এখনও বিহারে, আমরা কিন্তু এখনও ইউপিতে পৌঁছোইনি, কারণ এই ছেলেটার জন্য 70 কিলোমিটার যেতে চাইনি, যার জন্য বাধ্য এখানে থাকতে হচ্ছে। এই হচ্ছে আমাদের রুম, মানে আমরা একটা এসি রুমই পেয়েছি। তো এই রুমটার ভাড়া পড়েছে আমাদের 1000 টাকা, মানে চেয়েছিল 1700 টাকা, বাট আমরা বলেছিলাম আমাদের এত বাজেট নেই, বলার পর বার্গেনিং করছে 1300 টাকা, 1200 টাকা,
দেন আমরা বললাম দেখুন 1000 টাকাই বাজেট, আপনি যদি হয় বলুন, নাহলে এগোচ্ছি। তা প্রথমে বললে হবে না, তারপর আমরা চলে যাচ্ছিলাম, দেন আবার ডেকে আমাদের দিল। হোটেলের ডিটেলস, কন্ট্যাক্ট নাম্বার সব ডিসক্রিপশানে আছে। তো আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে হাক্কা নুডলস, ভেজ নুডলস। অ্যাকচুয়ালি আমরা একটা ভেজ নুডলস আর একটা হাক্কা নুডলস অর্ডার করেছি। তার রিজন হচ্ছে একটাই, যে টেস্ট করে দেখবো কি বেটার। তো দুজনেই ওই জন্য একটা ভেজ নুডলসকে দুজনে প্রথমে ট্রাই করে দেখে নিলাম। এবার এটার পালা, বাট খাবার দাবারটা ভালো। আজকের রাইডটা মোটামুটি ভালোই হয়েছে, এমন নয় খুব একটা খারাপ হয়েছে, বাট খুব ভালো হয়েছে সেটাও বলবো না। যে পরিমাণ আমরা রাইড করে থাকি সেরকম রাইড হয়নি। মানে আগের দিন রাতে বেরোনোটা সত্যিই কষ্টকর। মানে আমার মনে হলো শুধু শুধু বেরিয়ে আসা। তো যাই হোক, সৌরভের জন্য বেরিয়ে আসতে হয়েছিল, যেহেতু ওর বাড়ি থেকে শনিবার দিন বেরোতে দেবে না, সেই কারণে আমাকে বেরিয়ে আসতে হয়েছিল। রাত্রিবেলা বেরোনোর কোনো মানেই হয় না বারাণসী আসতে হলে। সকালবেলা বেরিয়ে আরামসে চলে আসা যায়। কিন্তু আমরা যেহেতু রাস্তায় প্রচুর বৃষ্টি পেয়েছি, যেহেতু বৃষ্টি হয়েছে সেই কারণে আমরা কিন্তু কানপুর কভার করতে পারিনি। কারণ বৃষ্টির জন্য আমাদের কিন্তু মাঝে মাঝেই থামতে হয়েছে, স্লো হতে হয়েছে, অনেক কিছু হয়েছে। তো যে কারণে আমাদের রাইডটা এখানেই স্টপ হয়েছে। বৃষ্টিটা না হলে আমরা অনেক দূর চলে যেতে পারতাম। তো যাই হোক, রাইড মোটামুটি ভালো হয়েছে ওভারঅল। কলকাতা টু এই পর্যন্ত। আশা করি তোমাদের এই এপিসোডটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিই। চলো দেখা হচ্ছে আবার পরের এপিসোডে। টাটা, বাই বাই, গুড নাইট।